হন্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 20 দ্য শ্যাডো। গানের বেজ এতটাই দখল করে নিচ্ছে যে মনে হচ্ছে বিটটা আমার বুকের ভেতর থেকেই আসছে। কখনোই ক্লাবের এই আওয়াজের সাথে ঠিক মানিয়ে নিতে পারিনি। আমি নাচতে থাকা কাপলদের, মদে মাতাল মেয়েদের যারা পাছা দুলাচ্ছে, আর অতিরিক্ত পারফিউম মাখা জেল মাখা চুলে ভরা কিছু বেজার মুখোশের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছি। ও ঈশ্বর! একজনের শার্টের বোতাম খোলা, যেন তার লোমশ অতিরিক্ত রোদে পুড়ে যাওয়া বুকে ঝুলতে থাকা সোনার চেইন দেখাতে পারে। স্কারফেসকে অনুকরণ করার চেষ্টা করে কয়জনই বা ভালোভাবে পারে? তারা কোকেনের পাহাড়ে মুখ গুঁজে দিতে পারে, কিন্তু সে স্টাইল ধরে রাখতে পারে না। হুড টেনে মাথা ঢেকে রেখেছি, নিজের পরিচয় গোপন করে ধাতুর সিঁড়ি বেয়ে উঠছি। এই একই ধাতুর সিঁড়ি দিয়ে অ্যাডি কিছুদিন আগে আরেকজনের হাত ধরে উঠেছিল। ও হাতটা কেটে ফেলতে মজা লেগেছিল। আবারও করলে কোনো আপত্তি নেই। জায়গায় পৌঁছালে থেমে যাই। অর্ধচন্দ্রাকৃতির সোফায় বসে আছে ম্যাক্স, পা ছড়িয়ে, আর তার কোলে এক ওয়েট্রেস লাফাচ্ছে। তার মাথা পেছন ঠেলে, চোখ বন্ধ। ওর স্কার্ট উঁচু, প্যান্টি সাইডে টানা, পুশি খোলা, ম্যাক্সের লিঙ্গ গিলে নিচ্ছে সবার সামনে। আমি ভ্রু তুললাম, আনইমপ্রেসড হয়ে গেলাম। এত নিচু হয়ে লাফানোর প্রয়োজন হচ্ছে দেখে। অ্যাডির এমন কোনো সমস্যা হতো না। এক জোড়া যমজ সোফার দুই ধারে বসে আছে, তাদেরও এক মেয়ে খুশি করছে। আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ছায়ার পিছনে যাই, পিস্তল বের করি আর সাইলেন্সার লাগাই। এখানে বেজ একটু কম, কিন্তু কানের পাশ দিয়ে গুলি গুঞ্জন করলে সবার মনোযোগ যাবে। আমি নিশানা করি আর গুলি ছুড়ি। গুলি ম্যাক্সের মাথার 1 ইঞ্চি দূর দিয়ে যায়। সাথে সাথে সে আশ্রয়ের জন্য লাফ দেয়। সে মেয়েটাকে ফেলে দেয় মেঝেতে। মেয়েটা চিৎকার করে, শরীর ঢেকে উঠে দৌড় দিতে যায়। এই, আমি শান্ত স্বরে বলি। সে থমকে যায়, আর যমজরা নিজেদের পিস্তল বের করার জন্য নড়ে চড়ে বসে। ম্যাক্স দ্রুত প্যান্ট তুলতে তুলতে তার এখন নিষ্প্রাণ লিঙ্গ ঢেকে ফেলে। তোমাদের পিস্তল পকেটে ঢোকালে ভালো হয়, তোমাদের লিঙ্গের সাথে। তোমাদের কেউ আমার টাইপের না। দুর্ভাগ্যবশত আমার একটাই টাইপ, আর তার হালকা বাদামি চোখ আর বিপজ্জনক পুরুষদের প্রতি দুর্বলতা আছে। যমজদের একজন কথা না শুনে পিস্তল বের করতে গেলে আমি তার মাথার পাশ দিয়ে গুলি ছুড়ে দেই। সে পিস্তল ফেলে দিয়ে হাত তুলে দেয়। আমি চোখ ফেরাই 3 মেয়ের দিকে। তোমাদের সুন্দরীরা চুপচাপ বের হয়ে যাও, আর এই ব্যাপারে আর কখনো মুখ খুলবে না, ঠিক আছে? আমি হাতির মতো মুখ মনে রাখি, বিশেষ করে চেহারা। এই মেয়েদের কোনোদিনও আমার পিস্তলের ভুল দিক দেখতে হবে না। তবু তারা যদি বলে দেয়, তাহলে আমার জীবন ঝামেলায় পড়বে। তারা মাথা নেড়ে দৌড়ে চলে যায়, যেন কোনো রটওয়েলার তাদের খোলা পাছায় কামড় দিতে আসছে। তুই কে? সিকিউরিটি কোথায়? ম্যাক্স গর্জায়, প্যান্টের পেছনে থাকা পিস্তলের ওপর হাত রাখে। এই ক্লাবের সিকিউরিটি? আমি হেসে উঠি। তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই বোকা। এত নোংরা ব্যবসা করে কোনো প্রাইভেট গার্ড রাখিসনি? ম্যাক্স বিরক্ত মুখে নাক টানে। আমি হাসি। বুঝতে পারি তালাভেরারা শেষ হয়ে যাওয়ার পর এখনও সে লয়্যালটি আর পাওয়ার ভ্যাকুয়াম নিয়ে লড়ছে। লয়াল গার্ড পাসনি? তোর কাজ না। সে গর্জে ওঠে। তুই কে আর কি চাস? আমি হেঁটে গিয়ে তার পাশে বসি, যেন কোনো প্রাইভেট আইল্যান্ডে বিচ চেয়ারে বসে পিনাকোলাডা খাচ্ছি। তারপর ঠান্ডা ধাতুর পিস্তল তার কপালে ঠেকাই। আশা করি অন্তত এই 2 গাধা ওর প্রতি লয়াল থাকবে। কেমন লাগে হঠাৎ করে কেউ এসে তোর জীবন হুমকির মুখে ফেলে দিলে? আমি একটু বেশি সরাসরি হয়ে গেছি, কিন্তু উদ্দেশ্য একই। যমজদের চোখ একে অপরের দিকে যায়। তুই কি বলছিস? 3 জনের কাছে থাকা সুন্দর পিস্তলগুলো টেবিলে রাখলে বলবো। আমি টেবিলের দিকে মাথা নাড়ি। যমজরা ম্যাক্সের দিকে চায়, আর সে মাথা নাড়ালে তারা রাখে। ও ভালো, 2 জন অন্তত লয়াল। দেখা যাক কতক্ষণ টিকে। ম্যাক্সের কপালে ঘাম পড়ছে। রাগে প্রায় ছুড়ে দিয়ে পিস্তল রাখে। অন্য 2 জনও রাখে। একজন মেঝে থেকে তুলে আরেকজন পেছন থেকে বের করে টেবিলে রাখে। অ্যাডেলাইন রেইলি আর দায়া পিয়ারসন, নামগুলো চেনা লাগছে? ম্যাক্সের চোখ বড় হয়। চিনতে পেরেছে বোঝা যাচ্ছে। কখনো শুনিনি। মিথ্যাবাদীদের ব্যাপারে একটা কথা আছে। আমি কেটে বলি।
আমি মিথ্যা সহ্য করতে পারি না। আমার ট্রিগারে আঙ্গুল থাকলে আমাকে টুইচি করে তোলে। ম্যাক্সের ঠোঁট শক্ত হয়ে যায়। তোর মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড। আর একটা কথা হলো, অনুমান নিয়ে আবার কেটে দেই। বেশিরভাগ সময় অনুমান ভুল হয়। এডির আর্চির মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার আছে। ম্যাক্স তড়িতের মতো আমার দিকে তাকায়, কিন্তু পিস্তল ঠেকানো থাকায় থেমে যায়। দাঁত কামড়ায়, বুক ওঠানামা করে রাগে। আমি হাসি, তার শরীর কাঁপতে দেখি। কি এডি তোর প্রাক্তন? তোর ঈর্ষা হচ্ছে ও আর্চকে চাইতো? ম্যাক্স ফিস করে। আমি কাঁধ ঝাঁকি। ঈর্ষা হয়েছিল, কিন্তু সে কোনো প্রাক্তন নয়। তোর বন্ধুটি এক নিকৃষ্ট মানুষ ছিল। তোরা নারীদের গায়ে হাত তুলতে মজা পাস, কিন্তু আমার তাতে আনন্দ নেই। আমি তোকে মেরে তুই কিছুই করতে পারবি না। আবার কেটে দি। তুই একটা ট্যাডপোল হাঙ্গরের সমুদ্রে। তোর কোনো ধারণা নেই তুই কার সাথে খেলতে এসেছিস। ম্যাক্সের চোখে চোখ রাখি, দাঁত বের করে হাসি। ফোন বের করে ভিডিও চালাই। ভিডিওতে ম্যাক্সের বাবা বসে আছে, মুখে গ্যাগ, ভয়ে কাঁদছে, ঘামছে। তাদের বাবা ছেলে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। একই ড্রাগ, একই নারী নির্যাতন। তার বাবা কাঁদছে, জীবন ভিক্ষা চাইছে। আমি তাকে মারব না, সে একটা বাজে মানুষ, কিন্তু মৃত অবস্থায় কোনো কাজে আসবে না। লেভারেজ হিসেবে বাঁচিয়ে রাখতে হবে। এডি এখন তাদের নজরে, তাই বেশি মানুষ খুন করলে শত্রু বাড়বে, আমার আর এডির। এক্সিবিট এ ম্যাক্স, আমার কাছে সময় নেই ছোট মাছ নিয়ে খেলার। আমি মেগালোডন। তাকে কি করেছিস? ম্যাক্স চেঁচিয়ে ওঠে, পিস্তলের দিকে ঝাঁপিয়ে যায়। আমি ওর হাত ধরে টেনে বসিয়ে দেই। মরে যায়নি, চুপ করে যা, চিৎকারের দরকার নেই। সে গালাগালি করে, আমি পাত্তা দেই না। পিস্তল দিয়ে ওর চিবুকে ঠাস করে ঠোকা দেই। যতক্ষণ তুই এডি আর দয়াকে ছেড়ে দিবি, ততক্ষণ তোর বাবা বাঁচবে। আমি সব জানি, কোথায় খাস, কোথায় ঘুমাস, কোথায় হাগিস। আর আমি দেখব যতক্ষণ না কেউ তোর মাথায় গুলি করে। বুঝতে পারছিস? তার চোখ সংকুচিত হয়। বেরিয়ে বন্ধ করি, উঠে দাঁড়াই, পিস্তল তাক করি, ঠিক ওর ধনের দিকে। ডিল হয়েছে এলমার? তার ভ্রু কুঁচকে যায়, কিন্তু প্রশ্ন করে না। হ্যাঁ, শুধু বাবাকে ছেড়ে দাও। আমি বড় করে হাসি। সে বাড়ি ফিরছে। আমি হাঁটতে শুরু করি। সিঁড়ির দিকে যাচ্ছি, হঠাৎ করে তার ডাক শুনি, এই, তুই নিজের নাম বলিসনি। ম্যাক্স চেঁচিয়ে ওঠে। আমি ঘাড় ঘুরিয়ে পশুর মতো হাসি দেই। চোখ মেরে বলি, তুই আমাকে জেড বলতে পারিস। তারপর হেসে বেরিয়ে আসি তাদের ফ্যাকাশে মুখ দেখে। মিস্টার ফোর্থরাইট, পারলে আপনাকে স্বাগতম। স্বর্ণকেশী মহিলা বলে। আমাকে হালকা আলোয় ঢাকা পয়েতে উষার হয়ে। তার পরনে সাদামাটা কালো ব্লেজার আর স্কার্ট, সাধারণত হিল জুতা, আর চুল শক্ত করে খোপা করা। দেখতে মনে হচ্ছে ব্যথা করছে। তার মুখে শান্ত হাসি, কিন্তু উজ্জ্বল নীল চোখগুলোতে কোনো আলো নেই। শিশির মতো নীল রংটায় প্রাণ নেই। আর এটাই প্রথম ইঙ্গিত যে এই জায়গায় সে অনেক কিছু দেখে ফেলেছে। আমি ঢুকি, যা দেখতে এক ধরনের পোয়েরার মতো, যেখানে সোনালি টালি বসানো মেঝে, কালো দেয়াল আর অশ্লীল এক ঝাড়বাতি দুলছে। ভদ্রলোকদের ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সোনালি প্রেমের ছবি দেয়ালে ঝোলানো, অথবা অন্যভাবে বললে দেয়াল জুড়ে একদল ধর্ষকের ছবি। স্যুট পরা পুরুষেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে, সম্ভবত কোনো মেয়েকে বা ছেলেকে ধর্ষণ করার পরেও নেশে ভাসছে। এরা সবাই আমার চোখে একরকম লাগে। আমি করিডোর দিয়ে হাঁটি, কৃপি পুরুষেরা দুই দিক থেকে তাকিয়ে তাকে পুরো রাস্তাটা জুড়ে। আর সামনের কোনো দিক থেকে ভারী ভেজের সঙ্গীত ভেসে আসছে। এই ইয়ারপিসটা আমি এখনও জ্যাকেটের ভেতরে লুকিয়ে রেখেছি, প্রয়োজনে বের করব। এই অভিশপ্ত জায়গায় ঢুকতে মাত্র 5 মিনিট লেগেছে, কারণ সিকিউরিটি ডিটেকটিভ ফিঙ্গার্স আমার পাছার ফাঁকিতে আঙ্গুল ঢোকানোর চেষ্টা করছিল। আমাকে কয়েক মিনিট ব্যয় করতে হয়েছিল তাকে শিক্ষা দিতে যে যদি তার আঙ্গুল আবারও আমার গাঁদায় ছুঁয়ে যায় কি হবে। রেপিস্ট অ্যালি পার হয়ে আমি ঢুকি এক বিশাল কক্ষে, যেখানে সোফা আর পোকার টেবিল সাজানো। পুরুষেরা সোফায় আরাম করে বসে আছে, তাদের কোলে মেয়েরা ঝুলে আছে, পাছা আর বুক নাচিয়ে আনন্দ দিচ্ছে। স্টেজের পেছনে এক মেয়ে পোল নাচ করছে, পুরুষেরা তার দিকে ডলার ছুটছে। বাম পাশে পুরো বার, যেখানে স্যুট পরা কিছু পুরুষ বসে মদ খাচ্ছে, সম্ভবত $50,000 স্কচ, যা আসলে নিতান্তই বাজে স্বভাবের। তবে
তারা সম্ভবত সেই স্বাদ উপভোগ করে, কারণ তারা ভাবে তাদের নিজের পাত ফুলের গন্ধের মতো। অর্ধনগ্ন মেয়েরা ঘুরে ঘুরে ড্রিঙ্কস দিচ্ছে, তাদের বাজে জোকসে হেসে দিচ্ছে। ও কি হারামি! মাত্র 10 ফুট দূরে এক মেয়ে পোকার টেবিলের পাশে দাঁড়িয়ে তার খালি হাত বাড়িয়ে রেখেছে, আর এক হারামি তার জ্বলন্ত সিগার তার চামড়ায় নিভাচ্ছে। যখন দেখি সেই হারামি হলো মার্ক ফাকিং সাইনবার্গ, তখন আমার মুখ শুকিয়ে যায়, চোখে জল এসে যায়, রাগে বুক কেঁপে ওঠে। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, যেন গেমের প্রতি মনোযোগী দেখাই। কাছে যেতে দেখি মেয়েটির চোখে কোনো অভিব্যক্তি নেই, ঠিক যেমন সে হোস্টেসের চোখে ছিল। পোড়া মাংসের গন্ধ চারপাশে ছড়িয়ে যায়। এক হারামি নাক চেপে ধরে, যেন তার দোষ। মেয়েটি হাত নামিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে ফাঁপা দৃষ্টি। খেয়াল করি তার পুরো হাতে পুরনো নতুন পোড়ার দাগ, কিছু পুরনো, কিছু একদম আজকের। মার্ক তাকে তাড়িয়ে দেয়, আর মেয়েটি রোবটের মতো হেঁটে চলে যায়, যেন কিছুই হয়নি। সে মাদকের নেশায় আছে, এবং চারপাশে তাকিয়ে দেখি এখানকার সব মেয়েরা তাই। তাদের কমপ্লেন্ট রাখতে, আর সম্ভবত কী ঘটে তা মনে রাখার জন্য তাদের এমন করা হয়। রাগ বুকের ভেতর দোল খায়, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দেয় না। চোখ টেবিলে রেখে এগিয়ে যাই। ভদ্রলোকেরা, আজ রাতে কে জিতছে? 5 জোড়া চোখ আমার দিকে ঘুরে আসে। তুচ্ছ ভাব নিয়ে তারা না বললেও আমি বুঝতে পারি কি ভাবছে। তুই কে? আমাদের সাথে কথা বলার সাহস তোর কী করে হলো? আমি? মার্ক হেসে বলে। ভাগ্য সহায়, আমি সুযোগ নিজে এসে ধরা দিল। তুই খেলিস বালক? 32 বছর বয়সে আমাকে বালক বলার জন্য মুখে ছড় মারতে ইচ্ছে করে, কিন্তু বদলে আমি এক শয়তানি হাসি দেই। অবশ্যই খেলি, আমি বলি। মার্ক এক টাক মাথাওয়ালার দিকে চেয়ে চিবুক নাড়ে। তোর জায়গাটা ওকে দে। টেবিল নীরব, আমি শান্ত মুখে থাকি, কিন্তু টাক মাথাওয়ালার চোখে রাগের আগুন। সে মার্কের দিকে তাকায়, যেমনভাবে আমি তাকাতে চাই, যেন খুন করে ফেলতে চায়। ভালোই হয়েছে, যার নিজের রাগ সামলাতে পারে না সে পোকার খেলোয়াড় হিসেবে ভালো নয়। ধীরে ধীরে লোকটা উঠে দাঁড়ায়, কার্ড রাখে, রয়্যাল প্লাস। সে এই রাউন্ড জিততে পারত। আমি মুখে কোনো হাসি আনতে দেই না। হয়তো ওদের জন্য দুঃখ হতে পারত যদি ওরা মেয়েদের উপর নির্যাতন করে আনন্দ না পেত। আসলে দুঃখ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মার্ক যখন মেয়েটির গায়ে সিগারেট নিভাচ্ছিল, এই টাক মাথাওয়ালা তখন নিজের যৌনাঙ্গ ঠিক করছিল। একমাত্র সে নয়, আরও অনেকেই করছিল। আমি তাদের সব মুখ মনে রেখেছি। লোকটা একবার তাকিয়ে চলে যায়, কোনো শব্দ ছাড়াই। এতে শিখলাম মার্কের এখানে ক্ষমতা আছে, তার দাপট আছে অনেক। ভাবি, কতগুলো ছেলে মেয়ের জীবন নষ্ট করে সে এই অবস্থায় এসেছে। তোর নাম কি বালক? সে জিজ্ঞাসা করে। জ্যাক ফোর্থরাইট। আমি মিথ্যা বলি। মার্ক সাইনবার্গ নাম আমার। তুই তো জানিস তাই না, কতদিন ধরে পোকার খেলিস? সে জিজ্ঞেস করে। আমি ঠিকই জানি সে কে, কিন্তু যে কারণে ভাবে সেই কারণে নয়। ছোটবেলা থেকেই, আমি সত্যি বলি। আমার বাবা একজন প্রফেশনাল পোকার খেলোয়াড় ছিলেন। তিনি আমাকে পোকার পেচ শেখান, যা আমার কাছে অনেক কাজে লেগেছিল। বাবা কোলে বসিয়ে কার্ড শিখিয়েছিলেন, নিজের কার্ড দেখিয়ে মুখের অভিব্যক্তি লুকাতে বলতেন। ওই সময় বাবা অনেক খেলা হারিয়েছিলেন, তবে বিশ্বাস করতেন পোকার পেচ শিখতে হলে খেলা শিখতে হবে। তিনি আমার কানে ফিসফিস করে বলতেন, আমার টেল ধরিয়ে দিতেন, মাইক্রো এক্সপ্রেশন পড়তে শিখাতেন। পরে আমি দৌড়ে খেলতে যেতাম, আর বাবা তার টাকা ফেরত জিতে নিতেন। একদিন আমি তাকে হারাই, আর সেদিন বাবার চোখে যে গর্ব দেখেছিলাম তা কোনোদিন ভুলব না। তাহলে দেখাই বালক, তোর কি আছে? সে বলে। একদিন গুলিটা তার গলায় ঢুকে গেলে বুঝবে আসল কি। পরবর্তী কয়েক ঘন্টা আমি ইচ্ছে করে তাকে সমান রেখে খেলি, কারণ নার্সিসিস্টদের ইগো বুঝি। পুরো টাকায় হারলে ওরা রাগ হবে, আর খারাপ খেললে আমাকে সম্মান করবে না, তাই সমান রেখেই খেলি। জিতে যাই, হারি, এভাবেই চলতে থাকে। এক সময় সে জোরে হেসে কাঠ ফেলে দেয়। প্রতিদ্বন্দ্বী পেয়েছি। সে হেসে হুইস্কি খায়। আমি মিষ্টি হেসে বলি, আপনি ভাবার চেয়ে অনেক ভালো খেলেন। সে আমাকে এক সিগারেট দেয়। আমি নেই, কিন্তু কোনো মেয়ের গায়ে নিভাবো না। যদি চেষ্টা করে তাকে আটকাবো, কিন্তু গলা মোটকে মারবো না। তোর আগে এখানে দেখিনি কেন? সে জিজ্ঞাসা করে সিগারেট ধরিয়ে। টাকা নতুন, মিথ্যা বলি। জ্যাক ফোর্থরাইট একজন সেলফ মেড মিলিয়নিয়ার, ওয়েব ডিজাইন আর ব্র্যান্ডিং থেকে। যদি কেউ সার্চ করে উইকিপিডিয়ায় পাবে।
সোশ্যাল মিডিয়ায় পাবে সব ভুয়া। পরবর্তী সময়ে যখন নাম হবে তখন ও কিছু থাকবে, কিন্তু সন্দেহ করার মতো কিছু নয়। দাগগুলো কিভাবে হলো? সে মাথা নাড়ে। মিডল স্কুলে বুলির কারণে ছুরি নিয়ে খেলা করত। মিথ্যা বলি, হেসে কাঁধ ঝাঁকি। মেয়েদের কিন্তু ভালো লাগে, সে হেসে বলে। ও অবশ্যই লাগে, ছোট মেয়েরা সবসময় খারাপ ছেলেদের পছন্দ করে, তাই না? আমি কিছু বলার আগে এক ওয়েট্রেস রিফিল নিয়ে আসে। তার চোখেও সে ফাঁপা দৃষ্টি। এদিকে এসো মিষ্টি মেয়েটা, মার্ক মেয়েটিকে বলে। হাঁটুর উপর হাত চাপড়ে তাকে কোলে বসতে বলে। তার আঙ্গুলে থাকা বিয়ের আংটি আলোতে ঝলমল করে, যেন এই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছে যে সে এক ঘৃণ্য হারামজাদা। এটিকে কখনো এসব নিয়ে চিন্তা করতে হবে না যখন আমি তাকে বিয়ে করব, এটা নিশ্চিত। আসলে এখনও তাকে এসব নিয়ে ভাবতে হতো না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত কেবল ওকে চাই। ওর শরীরের উষ্ণতা ছাড়া আর কিছুতে আমার আগ্রহ নেই। ওয়েট্রেস মেয়েটি তাকে দেখে যেন সে আসলে কোনো ভূত। সে তার মধ্য দিয়ে তাকিয়ে আছে, রোবটের মতো। মেয়েটি তার কোলে বসে, তার উজ্জ্বল লাল ঠোঁটে নিস্তেজ হাসি ফুটে ওঠে। মার্ক তাকে আরও কাছে টেনে নেয়, এক দুষ্টু হাসি দিয়ে তাকায়। এখান থেকে স্পষ্ট দেখতে পাই তার প্যান্টের ভেতর লিঙ্গ শক্ত হয়ে উঠেছে। সাধারণত অন্য কোনো পুরুষের লিঙ্গ নিয়ে মন্তব্য করা আমার স্বভাবে নেই, কিন্তু যখন সেটা নির্যাতিত এক মেয়ের কারণে শক্ত হয় এবং তা তেমন কোনো আকর্ষণীয় নয়, তখন সেটা ঘৃণ্য হয়ে যায়। সে মেয়েটিকে টেনে নিজের উপর চেপে ধরে, শক্ত করে তার কোমর ধরে তাকে তার উপর ঘষতে বাধ্য করে। আমি দীর্ঘশ্বাস ফেলি, নিজের সংযম ধরে রাখি। সাবধানে। আমি আমার হুইস্কির শেষ চুমুক নেই এবং ইচ্ছাকৃতভাবে গ্লাসটি টেবিলের প্রান্তে রাখি। আমি না কুচু করে নাটকীয়ভাবে শুকি। এই দারুণ গন্ধটা কি? আমি জোরে বলি। মার্ক আমার দিকে তাকায়, তার হাসি আরও চড়া হয়, আর আমি মেয়েটির দিকে তাকাই। তোমার গায়ে দারুণ গন্ধ, এগিয়ে এসো, আমাকে একটু গন্ধ নিতে দাও। মেয়েটি বিন্দুমাত্র দেরি করে না। আমরা দুজন একে অপরের দিকে ঝুঁকে যাই, আর যখন সে আমার খালি গ্লাসের উপর এসে যায় আমি সেটাকে ঠেলে দেই। গ্লাসটি উল্টে গিয়ে কালো টালি বসানো মেঝেতে আছড়ে পড়ে। হাজার হাজার কাচের টুকরো ছিটকে পড়ে। ভারী মিউজিকের মধ্যেও ভাঙা গ্লাসের শব্দ স্পষ্ট শোনা যায়। চুপচাপ কথাবার্তা থেমে যায় এবং সবাই ওর দিকে তাকিয়ে যায়। মনে করিয়ে দেয় স্কুলে যখন কেউ ক্লাসে পাত দেয় আর সবাই চুপচাপ তাকিয়ে থাকে যতক্ষণ না তার মুখ লাল হয়ে যায়। মেয়েটি লাফিয়ে ওঠে, সাবধানে প্ল্যাটফর্মে হিলে কাচের টুকরোর মধ্যে দিয়ে হাঁটে, যেমনটি পরিকল্পনা ছিল। আমি দুঃখিত, সে বলে। প্রথমবার তার কণ্ঠে কিছু আবেগ দেখা যায়। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। তুমি কি মজা করছো? আমি চিৎকার করি। তার দিকে রেগে তাকাই, যেন গ্লাসটা ওই ফেলে দিয়েছে। তার মুখ হা হয়ে যায়। আমি দাঁড়িয়ে যাই। আমার সঙ্গে পেছনে চলো, আমি গর্জন করে বলি। চোখে ক্রোধের ঝলক। সে সংকুচিত হয়ে যায়। অন্য পুরুষেরা হেসে ওঠে। অযথা গাধামি করা মেয়ে মানুষ, এক লোক বলে ওঠে। যেভাবে তুমি এক সপ্তাহের পুরনো চুইংগামের সাথে হাতে লেগে গেলে বিরক্তি নিয়ে তাকাও, সেভাবেই তাকায়। আমি ওকে সামলে নিয়ে আসছি। আমি মার্কের দিকে তাকিয়ে বলি। সে জোরে হেসে ওঠে। একটা নিরীহ মেয়েকে তুচ্ছ কারণে শাস্তি পেতে দেখে সে আনন্দ পাচ্ছে। এই বুড়োটা হয়তো সপ্তাহে একবার পড়ে গিয়ে নিজে উঠতে পারে না, তবুও গ্লাস ভাঙা নিয়ে হাসাহাসি করছে। আমি মেয়েটির হাত শক্ত করে ধরতে ধরতে তাকে নিজের দিকে টেনে নিই এবং টেনে নিয়ে যাই। সে খুব একটা প্রতিরোধ করে না। তার নিজের প্রাণ বাঁচানোর ইচ্ছে নেশার ঘোরের মধ্যেও কাজ করছে, কিন্তু সে তার ভাগ্য মেনে নিয়েছে। চুপচাপ একটি ঘরে নিয়ে যেতেই সে হাঁটুর উপর বসে পড়ে। তার সবুজ চোখে দুঃখ এবং হাহাকার নিয়ে আমার দিকে তাকিয়ে দেখে। মেয়েটি খুব সুন্দর, উজ্জ্বল লাল চুল, ঘাসের মতো সবুজ চোখ, নাক জুড়ে প্রিকল। তার মধ্যে কিছুটা অ্যাডির মতো ভাব আছে, আর তাই আমার ইচ্ছে হয় ফিরে গিয়ে মার্কে মুখে ঘুষি বসিয়ে দেই। উঠে দাঁড়াও, আমি কঠোরভাবে বলি। সে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যায়, সদ্য হাঁটতে শেখা বাচ্চা জিরাফের মতো। আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, আমি বলি। তার ভ্রু কুঁচকে যায়, সে ভ্রুকুটি করে। স্যার, তোমার নাম কি সোনা? সে কাঁপা গলায় বলে। চেরি। আমি মাথা নাড়ি। এটা তোমার আসল নাম না স্টেজ নাম? সে ঠোঁট কামড়ায়। আসল। তার বাবা মা খুব বেশি ভাবনা করতে পারেনি। হয়তো পথের বাচ্চারা নাম রাখবে স্ট্রবেরি বা ওয়াটারমেলন। যাই হোক, তুমি কি নতুন জীবন শুরু করতে চাইবে?
তার চোখ বড় হয়ে যায় এবং নেশার ঘোর কিছুটা কেটে যায়, কিন্তু তারপর তার চোখে সন্দেহ, এরপর হাহাকার, চোখের কোনো অশ্রু জমে। এই দৃশ্য আমার মন থেকে কখনো যাবে না। সে নিচের দিকে তাকায়, নিজেকে সামলানোর চেষ্টা করে। আমি জানি এর মানে কি। আমি সত্যিই দুঃখিত। বুঝতে পারিনি আমি এত নিচু হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে আঘাত বা হত্যা করতে যাচ্ছি না, চেরি। আমি কেটে বলি, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে হুবহু আমার কথা শুনতে হবে। সে কাঁপতে কাঁপতে চোখের কোণে তাকায় এবং মাথা ঝাঁকায়। আমি আমার ব্লুটুথ ইয়ারপিস বের করি, যা জ্যাকেটের ভেতর লুকিয়েছিল। আমার সব জ্যাকেটে সীসা দিয়ে তৈরি বিশেষ আস্তরণ থাকে, যাতে যে কোনো স্ক্যানারের ডিভাইস ধরা না পড়ে। আমি কানে সেটি লাগাই, বাটন চাপি, যার সাথে সাথে জয় কল করে এবং অপেক্ষা করি। সে রিসিভ করলে আমি পুরো পরিস্থিতি বুঝিয়ে বলি। 15 মিনিটের মধ্যে সে গাড়ি প্রস্তুত করে ফেলে। এই সময়ের মধ্যে চেরি তার পরিবারের কথা জানায়। তার ছোট বোন ক্যান্সারে আক্রান্ত, আর তাদের একলা মা। সে তাদের চিকিৎসার খরচ জোগাতে এই কাজ করছে, কিন্তু সে স্বীকার করে যদি মরে যায় তাহলে এই আয়ের কোনো মনে থাকবে না। তাকে আর কখনো এইসব নিয়ে ভাবতে হবে না, অথবা কোনো ভাঙা গ্লাসের কারণে মরে যেতে হবে না। জয় ক্যামেরা মনিটর করে এবং আমাকে গোপন দরজা দিয়ে বের হওয়ার নির্দেশ দেয়। দরজা দিয়ে বের হওয়ার আগে আমি তার কবজি ধরে থামাই। 10 ফুট দূরে একটি কালো সেরান দাঁড়িয়ে, দরজা খোলা। আমি জানি। সে আসতে বলে, আমি তোমার মুখ মনে রাখবো না। আমি কখনো তোমাকে দেখিনি। সে অনুমান করে। আমি মাথা নাড়ি। চেরি, তুমি এমন এক জায়গায় যাচ্ছ না যেখানে তোমাকে এইসব নিয়ে কোনোদিন প্রশ্ন করা হবে। তুমি এবং তোমার পরিবার নিরাপদ থাকবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। শুধু চাই তুমি জীবনটাকে অর্থবহ করে তুলবে। শুধু এটাই চাই। তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে তাড়াহুড়ো করে মুছে ফেলে এবং মাথা ঝাঁকায়। তার চোখের ভাষা আশা দেখে এই ভয়ঙ্কর মানবতার মধ্যে নিজেকে যুক্ত করা সার্থক মনে হয়। নায়কের মতো নয়, বরং তাদের চোখে সত্যি একটি ভবিষ্যতের রূপ দেখতে পারার মতো। সে দৌড়ে গাড়ির দিকে যায়, আর আমি কোনোভাবে আমাকে কেউ দেখতে পায় না। এমনভাবে আবার ভেতরে ঢুকি। জয়, ক্যামেরা ক্লিয়ার করে দাও, আমি বলি। ইয়ারপিস খুলে লুকিয়ে রাখি। ক্যামেরা ফুটেজ স্লাইস করা হবে। কেউ দেখতে গেলে দেখবে আমি চেরিকে এক ঘরে নিয়ে গেছি এবং আলাদাভাবে বের হয়েছি। এটি আমার বিশেষ ক্ষমতা, যা আমি শিখেছি এবং পরে জয়কে শিখিয়েছি। ক্যামেরার অংশ পরিবর্তন করে সেটাকে এমনভাবে সাজানো যেন সেটা হ্যাকারও বুঝতে পারবে না। আমি ঘাড় নাড়াই এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করি এক দীর্ঘ রাত পার করার জন্য, যেখানে আমাকে এক পেডোফাইলের সাথে বন্ধুত্ব করার ভান করতে হবে। ডায়েরি, জুলাই 4, 1945। 4 জুলাই সবসময় আমার প্রিয় ছুটির দিনগুলোর একটি। সারাদিন আমি অতিথিদের জন্য আয়োজন করি, আর জন বারবিকিউ করে। তারপর আমরা বাড়ির পেছনের উঠানে পাহাড়ের ধারে আতশবাজি ফোটাই। সেটা সবসময় অবিশ্বাস্যভাবে সুন্দর হয়, আর পুরো রাতের সবচেয়ে প্রিয় অংশ আমার কাছে। কিন্তু এই মুহূর্তে আমি আমার ঘরে বসে কাঁদছি। জন আবার মদ খেয়ে এসেছে। সারাদিন সে সেরা আর আমাদের চিৎকার করে বকেছে। কিছুই তার ঠিকমতো হচ্ছে না। এমনকি সে এক সময় রাগ করে গ্লাসের প্লেট দেয়ালে ছুঁড়ে মেরেছে। আমি কৃতজ্ঞ যে আমাদের অতিথিরা এখনও আসেনি। প্রাঙ্ক রাস্তায় আছে, সে আসছে। এই জন্য আমি কৃতজ্ঞ। সেই রাতের ডিনারের পর থেকে দিন জন অবশেষে রেগে গিয়ে ফেটে পড়েছিল। প্রাঙ্ক কিছুটা দূরে দূরে থাকছে, তবু আমি বুঝতে পারি সে আমাদের দাম্পত্য ঝগড়ায় জড়াতে চায় না। তবু আমি খুশি যে সে আসছে। ও আসলে জনকে ব্যস্ত রাখবে, আর আমি বাকি পরিবারের সাথে সময় কাটাতে পারবো। আমি কেবল প্রার্থনা করছি জন যেন আজ রাতে আমাকে লজ্জায় না ফেলে। যদি সে ফেলে, আমি মনে করি আমি কোনোদিন তাকে ক্ষমা করতে পারবো না। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।